Startup. In today's business world, startup is one of the most popular words. So in today's video, we will discuss what is a startup, what are the characteristics of a startup, what are the steps to build a startup funding, and so many things. So without further ado, get the ball rolling. So dear viewers, startup এই ওয়ার্ডটা শুনে আমরা সবাই বুঝতে পারি যে এটা হচ্ছে বিজনেসের একটা স্টেজ, অর টু বি ভেরি প্রিসাইজ বিজনেসের একটা আর্লি স্টেজ। তাহলে এই ভিডিও শুরুতে আমি ছোট করে বিজনেসের একটা বুকিশ ডেফিনেশন দিয়ে শুরু করেছি। সো বিজনেস বলতে বোঝায় যে এনি সর্ট অফ লিগাল ইকোনমিক অ্যাক্টিভিটি এইমিং টু আর্ন প্রফিট, মিনিং প্রফিট মেক করার জন্য যে কোনো ধরনের লিগাল ইকোনমিক অ্যাক্টিভিটিকে বলা হয় বিজনেস। আর এই বিজনেসে ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে বিজনেসকে ইন জেনারেল তিন ভাগে ভাগ করা যায়, দ্যাট ইজ স্মল বিজনেস, স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস অ্যান্ড লার্জ বিজনেস, অ্যান্ড নিউলি অ্যাডেড ওয়ান দ্যাট ইজ স্টার্টআপ। সো এইটা কিন্তু বেসড অন দ্য ইনভেস্টমেন্ট অফ আ বিজনেস। সো স্টার্টআপ হচ্ছে একটা বিজনেসের আর্লি স্টেজ, বাট যেই কোনো বিজনেসেরই আর্লি স্টেজকে কি স্টার্টআপ বলা যাবে? না, কোনোভাবেই বলা যাবে না। ফর আ বিজনেস টু বি স্টার্টআপ there have to be certain characteristics, and that brings me to the topic of characteristics of a startup. একটা বিজনেসকে স্টার্টআপ হতে হলে ওই বিজনেসের ইনোভেশন থাকতে হবে। দ্যাট ইজ যে বিজনেসের সবসময় বিজনেসে যেটা হয় যে যারা মার্কেটার তারা হচ্ছে তাদের যে টার্গেট কাস্টমার আছে সেই টার্গেট কাস্টমারের একটা প্রবলেম খুঁজে বের করে এবং ওই প্রবলেমের সলিউশনটা সেল করতে চায়। এটা হচ্ছে বিজনেসের একটা বেসিক আইডিয়া এবং এটা প্রত্যেকটা বিজনেসে সেম ভাবে ফলো হয়। বাট স্টার্টআপে যেটা হয়, যেই সলিউশনটা মার্কেটার প্রোভাইড করতে চাচ্ছে সেটা হতে হবে ইনোভেটিভ, অর স্টার্টআপের ক্ষেত্রে একটা এক্সিস্টিং সলিউশনও তারা আবার সেল করতে পারে, বাট সলিউশনটা প্রোভাইড করার মিডিয়াম হতে হবে ইউনিক। So for making things clear, let me give an example. So Bangladesh's one of the popular startups is chaldal.com. So earlier যেটা হতো যে মানুষ কিন্তু গ্রোসারি আইটেম ফিজিক্যাল স্টোরে গিয়ে তারা নিজেরা পারচেস করতো ডিউ টু দ্য নেচার অফ দিস গুডস, কারণ এগুলা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পেরিশেবিলিটি অনেক কম থাকে, অর্থাৎ কুইকলি পেরিশেবল হয় এবং এগুলো মানুষের খুব ইমিডিয়েটলি দরকার হয়, অর্থাৎ যখনই দরকার হয়। সাপোজ চাল, আপনার যদি চালের এখন দরকার হয়, ইউ নিড ইট এনিওয়ার ইররেসপেক্টিভ অফ দ্য ব্র্যান্ড ইউ আর বাইং, ইউ নিড রাইস অ্যান্ড ইউ নিড স্ট্রেট অ্যাওয়ে। সো এই ধরনের ন্যাচারের কারণে এইগুলা কিন্তু অনলাইনে কেউ কখনো সেল করার কথা চিন্তা করেনি। বাট অ্যাট দ্য সেম টাইম ফর লাস্ট 15 to 20 years people of Bangladesh have been buying from e-commerce websites a lot. বাট আমরা ই কমার্স ওয়েবসাইট থেকে বা অনলাইনে কোন জিনিসগুলো বাই করি, যেমন আমরা গার্মেন্টস আইটেম বাই করি, গ্যাজেটস বাই করি, স্টেশনারি আইটেম বাই করি, গিফট আইটেম বাই করি, বাট গ্রোসারি না। সো দেয়ার ওয়াজ আ কাইন্ড অফ স্টেরিওটাইপ। সো chaldal.com কি করলো যে তারা এই স্টেরিওটাইপটাকে ব্রেক করলো এবং তারা একটা খুবই আনকনভেনশনাল আইটেমকে অনলাইনে সেল করা শুরু করলো। অ্যান্ড ইন্টারেস্টিংলি এনাফ লট অফ পিপল স্টার্টেড বাইং ফ্রম অনলাইন। সো ট্র্যাডিশনালি যেটা ভাবা হতো যে অনলাইনে গ্রোসারি, চাল, ডাল, ডিম যেগুলো কুইকলি পেরিশেবল অর ভেরি ফ্রাজাইল অর ভেরি ইমিডিয়েট দরকার হয় মানুষের, সেই জিনিসগুলো মানুষ অনলাইনে পারচেস করবে, এটা মানুষের বিয়ন্ড ইমাজিনেশন ছিল। বাট ওই সেম জিনিসটা যখন chaldal.com তারা ইনোভেটিভ ওয়েতে কনজিউমারদের কাছে আনলো, কনজিউমার স্টার্টেড বাইং দ্যাট সলিউশন। স্টার্টআপের পরের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্কেলেবিলিটি, meaning for a business to be a startup it has to be scalable. Scalable মানে হচ্ছে আপনি আপনার বিজনেসে 1 ইউনিট ইনপুট অর 2 ইউনিট ইনপুট অ্যাড করবেন এবং আপনি একটা ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করতে পারবেন। সো এগেইন লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। সো বাংলাদেশের again one of the popular startups especially in the edtech arena is 10 Minute School or 10ms. 10ms এর ফাউন্ডার্সরা they used to teach in coaching center, but they found that যে কোচিং সেন্টারে হাইয়েস্ট আমরা কতগুলো স্টুডেন্টকে এট এ টাইমে সার্ভ করতে পারি, ইট ক্যান বি 1000 ম্যাক্স, যদি 1000 করতে পারতো না, বাট তর্কের খাতিরে ধরে নিচ্ছি 1000। বাট বাংলাদেশে
যে স্টুডেন্টরা রয়েছে ক্লাস 3 থেকে 12 পর্যন্ত, এদের সংখ্যা কি 1000 না, দে আর ইন মিলিয়নস, দেয়ার আর মিলিয়ন অফ স্টুডেন্টস হু অ্যাকচুয়ালি নিড দিস সর্ট অফ সার্ভিস। তো তারা কি করলো, তারা তাদের এক্সিস্টিং সার্ভিসটাকে সেম রেখে তারা জাস্ট প্ল্যাটফর্ম শিফট করলো, তারা অনলাইনে এই ধরনের সার্ভিস প্রোভাইড করলো। এবং 10ms এর মেইন প্রোডাক্ট কি, তাদের প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স সেল করা। সো ফর অ্যান এক্সাম্পল, অন এ গিভেন ডে যদি তারা দেখে যে তাদের একটা কোর্সের 75,000 কাস্টমার্স রয়েছে, বাট দেয়ার আর মোর 25,000 potential customers who can buy the product if they just widen their scope of the product. So তারা যদি তাদের যে এক্সিস্টিং ইনস্ট্রাক্টর প্যানেল রয়েছে, সেই ইনস্ট্রাক্টর প্যানেলে একজন বা দুজন বা তিনজন ইনস্ট্রাক্টর অ্যাড করে কোর্সটাকে রিমডেলিং করে, রিডিজাইন করে এবং কোর্সটার স্কোপকে ওয়াইডেন করে, তাহলে দে ক্যান ইজিলি ক্যাপচার 25,000 মোর স্টুডেন্টস। সো এই যে সামান্য 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট ইনপুট অ্যাড করে 25,000 আউটপুট জেনারেট করা, এই পুরো ব্যাপারটাকে বলা হয় স্কেলেবিলিটি। And the third characteristics of a startup is technological adaptation. In fact, আমি আর্লিয়ার যে দুইটা পয়েন্টস কথা বলেছি, সেই দুইটা পয়েন্ট ক্যান নেভার বি অ্যাচিভড আনলেস টেকনোলজি ইজ দেয়ার। ধরেন আপনি ইনোভেশন কিভাবে করবেন, আপনি একটা এক্সিস্টিং জিনিসকে ইনোভেটিভ ওয়েতে কিভাবে কনজিউমারদের কাছে প্রেজেন্ট করবেন উইদাউট দ্য হেল্প অফ টেকনোলজি। অথবা আপনি একটা বিজনেসকে কিভাবে এক ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট ইনপুট অ্যাড করে ম্যাক্সিমাম আউটপুট প্রডিউস করবেন উইদাউট দ্য হেল্প অফ টেকনোলজি। সো স্টার্টআপে যেটা হয় সেটা হচ্ছে স্টার্টআপ গুলো হেভিলি ডিপেন্ড করে অন টেকনোলজি। ধরেন আজকের দিনে নতুন যে বিজনেসটা শুরু হবে কালকে, সেই বিজনেসটাও কিন্তু টেকনোলজির উপর অনেকাংশে ডিপেন্ড করবে, বাট নট অন ফুললি, বাট বাই অ্যান্ড লার্জ স্টার্টআপের ক্ষেত্রে যেটা হয় সেইগুলো স্টার্টআপ পুরোপুরি or heavily or mostly or largely depend on technology. So এই ব্যাপারগুলো থাকলে আপনি একটা বিজনেসকে স্টার্টআপ বলতে পারবেন। আচ্ছা, এই মুহূর্তে ধরেন আপনি স্টার্টআপ কি সেটা বুঝে গেলেন এবং আপনি চাচ্ছেন যে একটা স্টার্টআপ শুরু করতে, তাহলে আপনার ফার্স্ট স্টেপটা কি হবে? স্টার্টআপ শুরু করার ফার্স্ট স্টেজ ইজ সেম অ্যাজ স্টার্টিং আ জেনারেল অর ট্র্যাডিশনাল বিজনেস। অর্থাৎ ট্র্যাডিশনাল বিজনেসে আমি একটু আগে মেনশন করেছি যে কি হয়, যে একটা আপনি যে টার্গেট কাস্টমার রয়েছে যাদেরকে আপনি সার্ভ করতে চাচ্ছেন, তাদের একটা পোটেনশিয়াল অর আন্ডারলাইং প্রবলেমকে আপনি আইডেন্টিফাই করবেন এবং ওই প্রবলেমটা সলিউশনই হবে হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস। সো আপনার ফার্স্ট স্টেপ হবে আইডেন্টিফাইং দ্য প্রবলেম অফ দ্য টার্গেট কাস্টমার। আপনি যখন বুঝবেন যে এই প্রবলেমটা রয়েছে এবং ওর এগেইনস্টে আপনার কাছে সলিউশন রয়েছে, ওই সলিউশনটাই হবে আপনার অফারিং টু দ্য কাস্টমার্স। এবং এই স্টেজে আপনার এমভিপি তৈরি করতে হবে। এমভিপি মানে হচ্ছে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। অর্থাৎ এমভিপি মানে এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে রিয়েল প্রোডাক্ট না, বাট রিয়েল প্রোডাক্টের মোস্ট অফ দ্য ফিচার্স রয়েছে। সো আপনি যদি এমভিপি যে কাস্টমারকে অফার করেন, তাহলে যেটা হবে কাস্টমারের রিয়েল প্রোডাক্ট কেমন হতে পারে সেই ব্যাপারে একটা আইডিয়া করতে হবে। এবং এমভিপি করা হয় এই কারণে যে ইনিশিয়ালি কিন্তু ফুল স্কেল প্রোডাক্টে যাওয়া অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার হয় এবং এটা রিস্কি হতে পারে, বিকজ ইউ হ্যাভ নো আইডিয়া ইফ ইউর সলিউশন ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য টার্গেট কাস্টমার্স অর নট। সো এই কারণে ইটস অলওয়েজ ওয়াইজ টু স্টার্ট উইথ দ্য এমভিপি। এবং এই এমভিপি তৈরিকে বলা হয় কিন্তু অন্য ভাষায় বলা যেতে পারে যে প্রোটোটাইপ, ডেভেলপ আ প্রোটোটাইপ অ্যান্ড টেস্টিং দ্য প্রোটোটাইপ। অর্থাৎ রিয়েল প্রোডাক্ট না, বাট রিয়েল প্রোডাক্টের ফিচার্স রয়েছে এরকম কিছু ডেভেলপ করে এবং সেইটা মার্কেটে লঞ্চ করে টার্গেট কাস্টমারদের দিয়ে টেস্ট করানো এবং দেখা ইফ এনাফ কাস্টমার্স আর উইলিং টু বাই দ্যাট সার্ভিস। এবং এই এমভিপির মাধ্যমে এমভিপি করার পর আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্ট মার্কেট ফিট, অর্থাৎ এর পরের স্টেজ হচ্ছে আপনার প্রোডাক্ট মার্কেট ফিট জাস্টিফাই করা। প্রোডাক্ট মার্কেট ফিট মানে হচ্ছে যে আপনি যেই প্রোডাক্ট বা যেই সার্ভিসটা অফার করতে চাচ্ছেন or sell করতে চাচ্ছেন to your target customer, are they really willing to pay for your solution that you are providing? অর্থাৎ enough customers কি উইলিং কিনা আপনার এই সলিউশনটা বাই করার জন্য। এবং যদি তারা উইলিং হয় তাহলে বুঝবেন আপনার প্রোডাক্ট মার্কেট ফিট রয়েছে অ্যান্ড ইউ ক্যান গো ফরওয়ার্ড। বাট যদি আপনি দেখেন না এনাফ কাস্টমার্স চাচ্ছে না, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে প্রোডাক্ট মার্কেট ফিট নাই, সেহেতু আপনার রিথিঙ্ক করতে হবে, রিডিজাইন করতে হবে, আর ওই স্টার্টআপটাকে ওই মুহূর্তে অ্যাবান্ডন করতে হবে। এবং ফাইনালি যখন এই ব্যাপারগুলো হয়ে যাবে তখন আপনি
অ্যাকচুয়াল প্রোডাক্ট তৈরি করবেন এবং উইল গো ইন ম্যাসিভ ওয়ে। সো এই পুরো ব্যাপারটার একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। বাংলাদেশের আরেকটা খুব পপুলার স্টার্টআপ হচ্ছে পাঠাও। পাঠাও বেসিক্যালি স্টার্টেড উইথ দেয়ার রাইড শেয়ারিং সার্ভিস। সো তারা বুঝতে পেরেছিল যে পাঠাও যারা কো ফাউন্ডার আর ফাউন্ডার ছিল তারা দে গট ইট যে ঢাকার মানুষের রাইড শেয়ারিং নিয়ে একটা ডিমান্ড রয়েছে। সো ইনিশিয়ালি তারা যেটা করলো, তাদের যারা পিয়ার গ্রুপ রয়েছে তাদের দিয়ে একটা ফেসবুক গ্রুপ শুরু করলো এবং ফেসবুক গ্রুপে তারা তাদের ফ্রেন্ডদেরকে জানালো যে তাদের সার্ভিস সম্পর্কে এবং যাদের দরকার ছিল তারা ফেসবুকে পোস্ট করতো। এইভাবে তারা কিন্তু ব্যাপারটা শুরু করেছিল এবং ব্যাপারটা অনেকটা ফেসবুক পোস্টে এবং ফোন দিয়ে তারা রাইডারকে কাস্টমারের কাছে পাঠাতো, রাইডার ড্রপ করে ফোন দিয়ে কনফার্ম করতো, তারা আবার ফোন দিয়ে কাস্টমারদের ফিডব্যাক নিত। পুরো প্রসেসটা খুব টেডিয়াস এবং ম্যানুয়াল ছিল, বাট this is how they got to understand that there is a potential demand for their product, that is ride sharing service. So এবং যখন তারা বুঝলো যে হ্যাঁ এনাফ কাস্টমার্স রয়েছে তাদের সলিউশনের জন্য, then they started building the business and they started going on large. But initially শুরুতে যদি আপনি এরকম ইনভেস্টমেন্ট করেন উইদাউট জাস্টিফাইং ইউর সলিউশন, ইট ক্যান বি সুপার রিস্কি। আচ্ছা, আপনি যদি মনে করেন এই পর্যায়ে আপনি স্টার্টআপ শুরু করবেন, আপনি বুঝতে পেরেছেন আপনার সলিউশন কি, আপনি প্রোডাক্ট মার্কেট ফিট এই সমস্ত কিছু শেষ, আপনি এখন অ্যাকচুয়াল বিজনেসে যেতে চাচ্ছেন, তাহলে আপনার এই মুহূর্তে কি দরকার? ইটস ফান্ডিং, এন্ড দ্যাটস ব্রিংস মি টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ ফান্ডিং অফ স্টার্টআপ। এখন যে কোনো বিজনেসেরই কিন্তু ফান্ডিং দরকার হয়, আর স্টার্টআপেরও দরকার হয়। স্টার্টআপের ফান্ডিং এর কিছু ফর্মাল স্টেজেস রয়েছে। সো ইনিশিয়ালি আপনি যখন আপনার স্টার্টআপ শুরু করবেন, আপনার যখন প্রোডাক্ট ডেভেলপ করার ট্রাই করবেন, আপনাকে তো কেউ চেনে না ভাই, আপনার তো কোনো প্রোডাক্ট নেই, আপনার কোনো সার্ভিস নেই, আপনি তাহলে ইনভেস্টরকে কি দেখাবেন? কিছুই দেখাতে পারবেন না। বাট ইউ নিড টু স্টার্ট। সো এই ক্ষেত্রে আপনি স্টার্ট করবেন আপনার নিজস্ব যে সেভিংস আছে সেটা দিয়ে, অর আপনার পিয়ার গ্রুপের যে সেভিংস রয়েছে তাদের কাছ থেকে আপনি লোন নিয়ে শুরু করতে পারেন, অর আপনার ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে আপনি লোন নিয়ে শুরু করতে পারেন। এই যে পার্সোনাল সেভিংস থেকে শুরু করা বা পিয়ার গ্রুপ থেকে লোন নিয়ে বিজনেসটাকে শুরু করা, এই স্টেজটাকে বলা হয় বুটস্ট্র্যাপিং। এই স্টেজটা বেসিক্যালি একটা ইনফর্মাল স্টেজ। সো এই বুটস্ট্র্যাপিং দিয়ে মূলত স্টার্টআপটা শুরু করা হয় এবং স্টার্টআপটা যখন গ্রাজুয়ালি বড় হতে থাকে তখন যদি আপনার ইনভেস্টমেন্ট দরকার হয় তাহলে আপনি মূলত ফর্মাল ইনভেস্টরদের কাছে যাবেন। সো আপনি ধরেন বিজনেসটা বেশ বড় হচ্ছে, বাট আরো অনেক পটেনশিয়াল রয়েছে, বাট ডিউ টু ল্যাক অফ ইনভেস্টমেন্ট আপনার বিজনেসটা হয়তো অত বড় হতে পারছে না। তো সেই ক্ষেত্রে আপনি নেক্সট রাউন্ডে যাবেন, দ্যাট ইজ প্রিসিড। প্রিসিড রাউন্ডে যেটা হয় সেই ক্ষেত্রে যাতে ইনভেস্টমেন্টের অত বড় একটা অ্যামাউন্ট আসে না, মোটামুটি ছোটখাটো একটা ইনভেস্টমেন্ট আসে এবং হয়তো বা ফর্মাল ভিসি ফার্ম যেগুলো আছে তারা হয়তো আপনাকে ইনভেস্ট করবে না, বাট মোটামুটি যারা লোকালি ইনভেস্ট করে বা ইভেন যে সমস্ত ভিসি ফার্ম বিভিন্ন লোকাল জিওগ্রাফিক এরিয়ায়, স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়ায় তারা ইনভেস্ট করে, তারা হয়তো আপনাকে ফান্ডিং দিতে পারবে। সো এটাকে বলা হচ্ছে প্রিসিড। এবং প্রিসিডের পরে আসে সিড। সিড রাউন্ডের মধ্যে ইনভেস্টমেন্টটা ইউজুয়ালি সব থেকে একটা স্টার্টআপে প্রথম সব থেকে বড় ইনভেস্টমেন্ট পায় হচ্ছে মূলত এই সিড রাউন্ডে। কারণ এই সিড রাউন্ডে স্টার্টআপে যারা ওনার রয়েছে তারা ইনভেস্টরদের পিচ করে এবং পিচ করে তাদের বিজনেসের পটেনশিয়ালটা দেখায়। অ্যান্ড if the business is really potential enough, then investors agree to invest on the business. তো এই যে এই স্টেজে মেইনলি ইনভেস্ট করে মূলত অ্যাঞ্জেল ইনভেস্টর অর ভেঞ্চার ক্যাপিটাল ফার্মস। সো বেসিক্যালি অ্যাঞ্জেল ইনভেস্টররা যা করে সেম থিং ইজ ডান বাই দ্য ভিসি ফার্মস, বাট দ্য ডিফারেন্স ইজ অ্যাঞ্জেল ইনভেস্টর ইন্ডিভিজুয়াল আর ভিসি ফার্ম হচ্ছে একটা ইনস্টিটিউশন। ধরেন আমি একজন ইন্ডিভিজুয়াল, আমার অনেক টাকা রয়েছে, আমি ইনভেস্ট করবো পার্সোনালি, তাহলে আমি হবো অ্যাঞ্জেল ইনভেস্টর। আর ধরেন আমি একজন ইন্ডিভিজুয়াল, আমার অনেক টাকা রয়েছে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ইনভেস্ট ইন্ডিভিজুয়ালি, কারণ ওই বিজনেসটা হয়তো অ্যানালাইসিস করার মতো টাইম আমার নাই, অর অতটা রিস্ক হয়তো আমি নিতে চাই না। সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এরকম একটা কোম্পানিতে যাব যারা মেইনলি ইকুইটি ফাইন্যান্সিং করে, তো তাদের কাছে আমি ইনভেস্ট করব এবং তারা অ্যাজ এ ইউনিট হিসেবে অর অ্যাজ এ ফার্ম হিসেবে তারা বিভিন্ন স্টার্টআপে ইনভেস্ট করবে। এই ক্ষেত্রে যেহেতু ওই ফান্ডটা বিভিন্ন ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে ইনভেস্টমেন্ট কালেক্ট করে, তাই তাদের অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট অনেক বেশি হয় এবং যেহেতু তারা একটা ইনস্টিটিউশন হিসেবে কাজ করে, তাই তাদের অনেক অ্যানালিস্ট থাকে টু অ্যানালাইজ দ্য রিস্ক ফ্যাক্টর অফ আ স্টার্টআপ দ্যাট দে আর ইনভেস্টিং ইন। সো এটা হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর অর ভিসি ফার্ম বা ভেঞ্চার ক্যাপিটাল ফার্মসদের মধ্যে ডিফারেন্স, বাট
দেন এগেইন দে ডু দ্য সেম থিং। এবং সিড রাউন্ডের পরে মেইনলি আসে সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি। এরকম একটা বিজনেস যতদিন চলতে থাকে এরকম বিভিন্ন ধরনের তারা ইনভেস্টমেন্ট রাউন্ড ওঠাইতে থাকে। সো তারা মেইনলি ইনভেস্টরদের এগেইন পিচ করে, ডিফারেন্ট ইনভেস্টরদের তারা পিচ করতে পারে, অথবা সেম ইনভেস্টরকে তারা আবারও পিচ করতে পারে। এবং ইনভেস্টররা দেখে যে তাদের যে বিজনেসে তারা ইনভেস্ট করছে সেই বিজনেসের পোটেনশিয়াল কতটুকু। যদি অনেক পোটেনশিয়াল থাকে তাহলে অ্যাকচুয়ালি তারা হেভিলি ইনভেস্ট করতে চায়। এবং এই ক্ষেত্রে ইনভেস্টরদের ইনসেন্টিভ হচ্ছে, ইনভেস্টররা কিন্তু ট্র্যাডিশনালি যে 1 লাখ টাকা ইনভেস্ট করলাম এবং আমাকে মান্থলি 10,000 বা ইয়ারলি 10,000 দিতে হবে, এরকম কোনো ডিলে যায় না। যারা এই ধরনের ইনভেস্ট করে স্টার্টআপে তারা মেইনলি ইকুইটি চায় বা বোর্ড সিট চায়। ইকুইটি চাওয়া মানে হচ্ছে তারা ওই বিজনেসের ওনার হতে চায়, যে ওকে আমি নেক্সট 10 ইয়ার্স এই বিজনেস থেকে কিচ্ছু নেব না, বাট এই বিজনেস যদি একদিন লার্জ হয়, যদি একদিন আইপিও লঞ্চ করে, তাহলে ওই বিজনেসের ইভেন 1% আমি যদি হোল্ড করি, তাহলে যেন আমার এই ইনভেস্টমেন্টের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা থেকে অনেক বেশি রিটার্ন আমি পেতে পারি। এবং এই জন্য দেখবেন আপনি যদি শার্ক ট্যাঙ্ক দেখে থাকেন, শার্ক ট্যাঙ্কে দেখবেন একজন একটা গ্রুপ অফ পিপল এসে একটা বিজনেস আইডিয়া ইনভেস্টরদের সামনে পিচ করে, এবং ইনভেস্টররা কিন্তু তারা তাদের অ্যামাউন্ট বলে এবং তাদের ডিমান্ডটা বলে। এবং এই ক্ষেত্রে সবসময় তারা ডিমান্ড করে হচ্ছে বিজনেসের স্ট্যাকটা তারা ডিমান্ড করে, অর্থাৎ তারা বিজনেসের ওনার হতে চায়, অথবা অনেক ক্ষেত্রে তারা বোর্ড সিট চায়। অর্থাৎ বোর্ড সিট চায় মানে হচ্ছে বোর্ড কিন্তু একটা স্টার্টআপের মেইন ক্রুশাল ডিসিশনস গুলা নেয়। সো তারা যদি বোর্ড সিটে থাকে তাহলে তারা ক্রুশাল ডিসিশন গুলা ইনফ্লুয়েন্স করতে পারবে, অ্যান্ড দে ক্যান মেক শিওর দ্য বিজনেস ইজ গোয়িং অন ট্র্যাক। এবং এইভাবে ইনভেস্টমেন্ট রেজ করতে করতে একটা বিজনেস যদি অনেক বড় হয়, তাহলে একটা স্টার্টআপ সাকসেসফুলি এক্সিট করতে পারে। একটা স্টার্টআপের সাকসেসফুলি এক্সিট হওয়াটা খুবই ইন্টারেস্টিং। সাকসেসফুলি এক্সিট হওয়া মানে হচ্ছে ওই স্টার্টআপটা আর অফ হয়ে যাবে, স্টার্টআপ থাকবে না। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে ধরেন একটা স্টার্টআপ যদি অনেক বড় হয়, তাহলে যেটা হয় একটা বড় কোম্পানি তাদের বাই আউট করে নিতে পারে, তাদের কিনে নিতে পারে। যেমনটা হয়েছিল ফেসবুক কিন্তু হোয়াটসঅ্যাপকে বাই করেছিল, ফেসবুক ইনস্টাগ্রামকে বাই করেছিল। সো ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইগুলো ছিল স্টার্টআপ, বাট যখন ফেসবুক ইনকর্পোরেটেড বা মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড তাদের বাই করে দিল, তারা কিন্তু আর নো লঙ্গার দে রিমেইন আ স্টার্টআপ, দে বিকাম আ পার্ট অফ আ লার্জ কোম্পানি। আরেকটা ওয়েতে স্টার্টআপ সাকসেসফুলি এক্সিট করতে পারে, সেটা হচ্ছে তারা যদি পাবলিক হয়, অথবা তারা যদি আইপিও লঞ্চ করে। অর্থাৎ একটা বিজনেস যদি স্টার্টআপ যদি অনেক বড় হতে থাকে, তাহলে তারা তখন অনেক বেশি তাদের মানি দরকার হয়, এবং সেই ক্ষেত্রে তারা স্টক মার্কেটে লিস্টেড কোম্পানি হতে পারে। এবং স্টক মার্কেটে লিস্টেড কোম্পানি হওয়ার পরে টাকা ওঠানোর যে ফার্স্ট স্টেপ, সেটাকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। অর্থাৎ তারা প্রথমবারের মতো যারা স্টক মার্কেট ট্রেডিং করে তাদেরকে বলছে তাদের শেয়ারটা বাই করার জন্য, এটাকে বলা হয় আইপিও লঞ্চিং। অর্থাৎ আইপিও লঞ্চ করা, অথবা একটা স্টার্টআপ যদি পাবলিক হয়, তাহলে সেই কোম্পানিটাকে বলা হয়, স্টার্টআপকে বলা হয় সাকসেসফুলি এক্সিট করেছে। এবং স্টার্টআপের জগতে সাকসেসফুলি এক্সিট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। বাট স্টার্টআপের ক্ষেত্রে সাকসেসফুলি এক্সিট ছাড়াও একটা স্টার্টআপকে আমরা সাকসেসফুলি বলতে পারি। দ্যাট ইজ যে কোনো ক্ষেত্রে যারা স্টার্টআপের ওনার রয়েছে, তারা আসলে চায় না যে তাদের বিজনেসটা সোল্ড আউট হয়ে যাক, অথবা তারা আইপিও লঞ্চ করুক, একটা খুব কমপ্লিকেটেড এনভায়রনমেন্টের মধ্যে যাক। সেই জন্য কি করে তারা তাদের বিজনেসটাকে অ্যাজ ইট ইজ বড় করতে থাকে। এরকম বড় হতে হতে একটা স্টার্টআপের ভ্যালুয়েশন যদি ওভার $1 বিলিয়ন হয়, আই রিপিট, একটা স্টার্টআপের ভ্যালুয়েশন যখন ওভার $1 বিলিয়ন হয়, সেই স্টার্টআপকে তখন বলা হয় ইউনিকর্ন। আচ্ছা, now I'm going to ask you a question. That is, have you ever seen unicorn in your life? And I'm pretty sure it's no. That is because there is no such thing as unicorn. Unicorn হচ্ছে একটা mythological character or mythological animal that doesn't exist in a real life. একটা imaginary character. So, একটা স্টার্টআপকে ইউনিকর্ন দেওয়া হচ্ছে ওই মেটাফোরটা ইউজ করে। যেমন ইউনিকর্ন রিয়েল লাইফে এক্সিস্ট করে না, সেরকম একটা স্টার্টআপের ভ্যালুয়েশন $1 বিলিয়ন বেশি হবে, এটা খুবই ইম্পসিবল একটা বিষয়, আর খুবই স্ট্যাটিস্টিক্যালি খুবই রেয়ার একটা ব্যাপার। হয়তোবা odds are 1 out of 100,000, অর্থাৎ লাখে একটা স্টার্টআপ হয়তো $1 বিলিয়ন ভ্যালুয়েশন হতে পারে, বাট ইউজুয়ালি এটা হয় না। এই জন্য যেই সমস্ত স্টার্টআপ $1 বিলিয়ন বা তার বেশি ভ্যালুয়েশন হয়, তাদেরকে বলা হয় মূলত ইউনিকর্ন বিজনেস বা ইউনিকর্ন স্টার্টআপ, অর সিম্পলি ইভেন ইউনিকর্ন।
বাট ম্যাক্সিমাম দেখা যায় একটা স্টার্টআপ যখন এত বড় হওয়ার আগেই তারা আইপিও লঞ্চ করে অথবা অন্য কোনো বিগ কোম্পানি তাদেরকে বাই করে না। এই জন্য ইউজুয়ালি স্টার্টআপ গুলো ইউনিকর্ন হয় না, বা হলেও সেটা খুবই কম, আর নাইলে স্টার্টআপ ফেল করে যায়। সো এই তিনটা কারণে একটা স্টার্টআপের ইউনিকর্ন স্ট্যাটিস্টিক্যালি খুবই রেয়ার একটা ফ্যাক্ট। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল স্টার্টআপ বেসিক ডিসকাশন। আই বিলিভ এই ভিডিওটা দেখে আপনার স্টার্টআপ সম্পর্কে যে বেসিক কনসেপ্ট সেইগুলো ক্লিয়ার হবে, এবং যদি কোনো আপনার বায়াস থাকে সেই বায়াসগুলোও ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই ভিডিওতে আরো অনেক টপিক হয়তো ইনক্লুড করা যেত, বাট আই কুডেন্ট ইনক্লুড দ্যাট ডিউ টু মাই ল্যাক অফ নলেজ মেবি, অর ডিউ টু মাই ল্যাক অফ টাইম। হাউএভার আমি যতটুকু পেরেছি আমি ট্রাই করেছি পুরো ব্যাপারটাকে একটা কনসাইজ ওয়েতে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য, এবং এই ভিডিওতে আমি অনেকগুলো ফ্যান্সি টার্ম or অনেকগুলো স্পেসিফিক বিজনেস টার্ম ইউজ করেছি, আদারওয়াইজ দে ক্যান বি deviated from the meaning that I intended to convey. যেহেতু আমার এই ভিডিওটা এমন অনেকেই দেখতে পারে যে যারা এখানে স্টার্টআপ সম্পর্কে বেশ জানে, তারা যদি দেখে এবং তারা যদি ওই সমস্ত জেনারেল টার্ম দেখতো, তাহলে দে ক্যান বি annoyed at me. So I don't want anyone to be annoyed at me. সেই জন্য আমি কিন্তু অনেকটা স্পেসিফিক টার্ম, অর ইউ ক্যান কল ইট, আমি অনেক স্পেসিফিক টার্ম অর ফ্যান্সি টার্ম যেমন এমভিপি, প্রোডাক্ট মার্কেট ফিট, অ্যাঞ্জেল ইনভেস্টর, ভিসি, এই টাইপের আরো অনেক ধরনের স্পেসিফিক ওয়ার্ড ইউজ করেছি। জাস্ট ইউজ করেছি এটা করার জন্য যে আমি জানি, এটা বোঝানোর জন্য না, আমি ইউজ করেছি এই জন্য যে সো দ্যাট দ্য মিনিং রিমেইনস স্পেসিফিক। So dear viewers, এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে, you can like the video and hit the subscribe button as well. See you in the next episode. Till then, goodbye.